আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা পানির ধর্ম নিয়ে কিছু কথাবার্তা বলবো। কি বলছে দেখো তো, পানির ধর্মের ভিতরে আসছে সবার প্রথমে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে পানি যখন কঠিন অবস্থায় থাকে, কখন বলো তো? বরফ একটা কঠিন পদার্থ, তাই না? এই যে কঠিন পদার্থটা, এটা কিন্তু পানিরই একটা দশা। পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটাকে আমরা বরফ বলতেছি। এখন বরফে যদি তুমি তাপ দিতে থাকো তখন এটা গলে যাবে না, গলে যে পানি হয়ে যাবে। যেই তাপমাত্রায়, যে বায়ুমণ্ডলের চাপে বরফটা গলে যাচ্ছে বা গলতে শুরু করতেছে, ওইটাই হচ্ছে ওর গলনাঙ্ক, মানে গলে যাওয়া শুরু করতেছে যে তাপমাত্রাটায়। এই তাপমাত্রাটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের ক্ষেত্রে আমরা মাইনাস টেম্পারেচার দেখতে পারি, মানে 0-র চেয়েও কম, মাইনাসের দিকে থাকে টেম্পারেচারটা। আর যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তখন সেটা হচ্ছে আমাদের বরফের গলনাঙ্ক, মানে গলতে শুরু করে। গলনাঙ্ক গলতে শুরু করবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে ফুটতে শুরু করবে। তোমরা কখনো একটা পাত্রে পানি নিয়ে চুলার উপর বসাই দিয়ে দেখো, সাথে সাথে কিন্তু পানিটার কোনো পরিবর্তন হবে না, পানি ওর মতো ওর অবস্থাতেই থাকবে। কিন্তু যত সময় যাইতে থাকবে, যত তাপমাত্রা তুমি বাড়াইতে থাকবা, তখন দেখবা যে পানির অণুগুলা অনেক বেশি দৌড়াদৌড়ি শুরু করছে, যার জন্য পানিতে হচ্ছে তোমার এরকম ব্লক উঠতে শুরু করবে এবং কি হবে, পানিগুলা ফুটতে শুরু করবে, বাষ্পে পরিণত হতে শুরু করবে। কিছু পানি উপর থেকে দেখবা হচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে, ধোঁয়া উঠতেছে। ওইটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, যেই তাপমাত্রাটা। বায়ুমণ্ডলীয় চাপ তো সেমই। বরফকে যদি তুমি এমনি খোলা জায়গায় রেখে দাও, হাতের উপর যদি রেখে দাও, সেক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ সেম। পাশে দিয়ে তুমি আরেকটা পাত্রে পানি গরম করতে দিয়ে দিছো, বায়ুমণ্ডলীয় চাপ সেম আছে, কিন্তু তাপমাত্রাটা ভিন্ন। 0 ডিগ্রি হলে বরফ গলতে শুরু করবে এবং 100-র কাছাকাছি চলে গেলে, এই যে দেখো 99.98 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা সচরাচর 100ই ধরি, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের পানির স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক হচ্ছে যখন বাষ্পে পরিণত হবে, আর গলনাঙ্ক হচ্ছে যখন পানি গলে যাইতে শুরু করবে। বিশুদ্ধ পানি স্বাদহীন হবে, গন্ধহীন হবে। বিশুদ্ধ পানি কোনো পানিতে এমনিতেও কোনো স্বাদ নাই, তাহলে স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন, কোনো কালার থাকবে না। পানিকে অনেকে হচ্ছে সাদা বলে থাকো, এটা কিন্তু ভুল কথা। পানি কিন্তু সাদা না, সাদা হচ্ছে দুধ, পানি হচ্ছে বর্ণহীন। তাহলে পানি স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন। পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। তাপ যত বাড়াবা পানির ঘনত্ব হচ্ছে তত বেশি হচ্ছে কমতে থাকবে। কি জন্য? কারণ পানির অণুগুলো ছোটাছুটি করে তোমার বাষ্পে পরিণত হয়ে যাবে। তাপ যত দিবা অণুর ছোটাছুটি তত বেড়ে যাবে এবং বাষ্পে পরিণত হইতে থাকলে ঘনত্ব কিন্তু কমতে থাকবে। এরপরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, আর সেটি হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, অথবা বলতে পারো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হচ্ছে আমাদের পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকতেছে। এই জায়গাটা মনে রাখতে পারো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ 1 কিউবিক সেন্টিমিটার পানির ভর হলো 1 গ্রাম, বা 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। এই জায়গাটাকেই তোমার বর্ণনা করছে, এটা লাগবে না তোমার, শুধু মনে রাখতে হবে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এরপরে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা। পানি কি বিদ্যুৎ পরিবহন করে? না, কিন্তু যদি তুমি নর্মাল পানি বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি তুমি ওর ভিতরে কোনো রাসায়নিক পদার্থ দিয়ে দাও, কোনো লবণ দিয়ে দাও, সেক্ষেত্রে পানি বিদ্যুৎ পরিবহন করতে পারবে। কি বলছে দেখো তো, বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না, তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি দিয়ে দাও, লবণ যদি দাও এবং অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওর ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বের হবে পানিতে যদি দাও, সেক্ষেত্রে তখন পানিটা হচ্ছে দেখবে তোমার কারেন্ট তৈরি করতেছে। এমনি নর্মালি পানি হচ্ছে বিদ্যুৎ তৈরি করে না। এই যে পানির এই বিশেষ ধর্মটা, এটা কি তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ পরিবাহকত্ব রিলেটেড একটা কথা। এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। পানি কি করতে পারে? অজৈব যৌগকে হচ্ছে তোমার এত বেশি করতে পারে না, কিন্তু বিশেষ কয়েকটা অজৈব যৌগ আর জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে এই যে ধর্মটার কারণে। এরপরে পানিকে সর্বজনীন দ্রাবকও বলা হয়। দ্রাবক কি জিনিস? একটা দ্রবণ তৈরি করার জন্য, কোথায় লিখবো, এখানে লিখি, দেখো, একটা দ্রবণ তৈরি করার জন্য তোমার হচ্ছে দ্রাবক লাগবে এবং দ্রব লাগবে। কি জিনিস এগুলো? কি লিখলাম? দ্রাবক হচ্ছে, ধরো 1 গ্লাস পানি, পানির ভিতরে তুমি 1 গ্লাস চিনি মিশাইলা, মিশানোর পরে গোলানোর পরে দেখলে যে একটা শরবত তৈরি হয়েছে।
এখন এটা হচ্ছে দ্রবণ, মানে শরবতটা হচ্ছে দ্রবণ, যেখানে দ্রাবকটা হচ্ছে পানি, দ্রবটা হচ্ছে চিনি। এই যে দ্রাবকটা কি করতেছে, নিজের ভিতরে মিক্স করে ফেললো না দ্রবটাকে। পানি এরকম অনেক কিছুকে নিজের ভিতরে দ্রবীভূত করে ফেলতে পারে। এই যে ধর্মটা, দ্রবণ তৈরি করলাম, এই যে ধর্মটাকে আমরা বলবো হচ্ছে দ্রবণীয়তা, অথবা দ্রবীভূত করে ফেললো পদ্ধতিটাকে। তাহলে এই যে দ্রবণীয়তার যে জিনিসটা পানি দেখাচ্ছে, মানে নিজের ভেতরে ওই জৈব অজৈব বলো যে কোনো পদার্থকে একদম মিক্স করে ফেলে। তুমি আর ওই শরবতের ভিতর তাকালে কি চিনির অণুগুলাকে দেখতে পাবা না, কিন্তু ওরা পুরোপুরি গলে যাবে, তাহলে মিক্স হয়ে যাবে। তাহলে পানিকে এই জন্য আমরা সার্বজনীন দ্রাবক বলি। আবার কোষকে বাঁচিয়ে রাখার জন্যও কিন্তু পানি লাগে, কারণ পানি ছাড়া প্রোটোপ্লাজম মরে যায়, প্রোটোপ্লাজম মরে গেলে পুরো কোষই মরে যাবে। পানি একটি উভধর্মী পদার্থ। উভধর্মী মানে হচ্ছে একই সাথে অ্যাসিডের মতোও কাজ করে, আবার ক্ষারের মতোও কাজ করে, মানে কখনো কখনো অ্যাসিড, কখনো কখনো ক্ষার। এখন অ্যাসিড আর ক্ষার কি জিনিস? অ্যাসিড আর ক্ষার হচ্ছে যেগুলো তোমার জলীয় দ্রবণে প্রোটন আয়ন দান করে। জলীয় দ্রবণ মানে হচ্ছে পানিতে যখন তুমি মিক্স করবা, যে জিনিসটাকে তুমি পানিতে মিক্স করলে তোমাকে প্রোটন আয়ন দান করবে, সেটা হচ্ছে তোমার অ্যাসিড। আর যেই জিনিসটাকে তুমি পানিতে মিক্স করলে OH মাইনাস আয়ন দান করবে বা হাইড্রোক্সিল আয়ন দান করবে, তাকে আমরা বলবো ক্ষার। তাহলে একটা অ্যাসিডকে যদি তুমি পানির সাথে মিশাও, পানি তখন ক্ষারের মতো আচরণ করবে। আবার একটা ক্ষারকে যদি তুমি পানিতে মিশাও, পানি তখন অম্লের মতো আচরণ করবে বা অ্যাসিডের মতো আচরণ করবে। তাহলে দেখো তো কি হইলো, পানি কখনো কখনো তোমার অ্যাসিডের মতো আচরণ করতেছে, কখনো কখনো ক্ষারের মতো আচরণ করতেছে। এই জন্য পানিকে আমরা উভধর্মী বলি, দুই ধরনের ধর্মই দেখাচ্ছে। তারপরে কি বলছে যে পানির পিএইচ মান, আচ্ছা বিশুদ্ধ পানির পিএইচ মান হচ্ছে 7। এখন পিএইচ মান কি? পিএইচ হচ্ছে এরকম একটা স্কেল যেটা দিয়ে তুমি অম্ল আর ক্ষার এটা নির্ণয় করতে পারবা। এই যে দেখো একটা স্কেল, স্কেলের মাঝ বিন্দু হচ্ছে তোমার 7 আর শেষের বিন্দু হচ্ছে 14। 7-এর থেকে তুমি যত কমের দিকে যাইতে থাকবা, 6, 5, 4, 3, 2, তত তুমি অ্যাসিডীয় ধর্ম পাবা, মানে অ্যাসিড বলতে পারবা। আর যদি 7-এর চেয়ে বেশিতে যাও, 8, 9, 10, 11, 12, তখন তুমি ক্ষার বলতে পারবা। তাহলে এই যে অ্যাসিড আর ক্ষার এটা আমি নির্ণয় করলাম, এটা হচ্ছে পিএইচ স্কেল দ্বারা। এখন বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, মানে নিউট্রাল, অ্যাসিডও হবে না ক্ষারও হবে না। সেটা হচ্ছে আমাদের 7 বিন্দুটা, যেটা হচ্ছে নিউট্রাল একটা পয়েন্ট। তাহলে এই কথাটাই এখানে বলছে যে যদি পুরোপুরি নিরপেক্ষ হয় তাহলে পিএইচ এর মান হবে 7। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে আমরা 7 জানি। এরপরে দেখো, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে পানি কি দ্বারা গঠিত? পানি হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। আমি যদি বলি, এই জায়গাটা দেখো, এই যে আমার কাছে একটা অক্সিজেন আছে আর 2টা হাইড্রোজেন আছে, এটা নিয়ে হচ্ছে তোমার পানির অণু, যেটাকে আমরা স্বাভাবিকভাবে কি লিখি? H2O লিখি। এখন ওদের ভিতরে এই যে কোণের মতো কেন সৃষ্টি হয়েছে, এরকম কেন আঁকি নাই আমি? এটারও একটা কারণ আছে, কারণ অক্সিজেন হচ্ছে তোমার অধিক তড়িৎঋণাত্মক। এই অক্সিজেন আর হাইড্রোজেন ওদের ভেতরে থাকা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা শেয়ার করতেছে। অক্সিজেন ইলেকট্রন শেয়ার করতেছে, হাইড্রোজেনও অক্সিজেনের কাছ থেকে একটা নিচ্ছে, নিজের একটা আছে। এখন অক্সিজেন তো হচ্ছে তোমার আকারে বড় এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার জন্য ও হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি করে টেনে নেয়। এই ইলেকট্রনগুলো ওর পাশেই ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একবার হাইড্রোজেনের পাশে দিয়ে ঘুরে, আবার ঘুরতে থাকে, আবার ওর পাশে দিয়ে একবার ঘুরে। তার মানে অক্সিজেন এই হাইড্রোজেনটাকে বেশি পরিমাণে পাচ্ছে। তাহলে বেশি পরিমাণে যখন পাবে তখন সে নিজের দিকে টান দিবে এবং কিছুটা একটা কোণ তৈরি হবে। এই জন্য হচ্ছে পানির অণুটা এরকম, এটাকে আমরা ইংরেজি ভি এর মতো, এই যে ভি এর মতো দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে পানির গঠন, যেখানে হাইড্রোজেন থাকতেছে 2টা, অক্সিজেন থাকতেছে 1টা। হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, H2O, এটা হচ্ছে পানির সংকেত। তাহলে এই যে পানি রিলেটেড কথাবার্তা, অনেক কথাবার্তা আমরা বললাম, সহজ কিন্তু কথাবার্তাগুলো, কিছু সংখ্যা ইনফরমেশন এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখার চেষ্টা করবা, বাকিগুলো তোমার এমনিই মনে থাকবে। তাহলে মেইন কনসেপ্টটা কি? পানি যেই তাপমাত্রায় গলে যায় ওটা গলনাঙ্ক, যে তাপমাত্রায় ফুটতে শুরু করে ওটা স্ফুটনাঙ্ক। পানি নর্মালি বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু অ্যাসিড অথবা লবণ দিলে পরিবহন শুরু করে। পানির গঠনিক সংকেত আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব বেশি থাকে, এগুলোই আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।